সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, গত 24শে জুলাই সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। এই টাকা বিদেশে পাচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। সম্প্রতি দুদকের অনুসন্ধানে পাচার করা অর্থ দিয়ে কেনা সম্পদের মালিকানা স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে 3 দিন আগে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আজ আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা ও দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতেই বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। এসব নথি থেকে কি ধরনের তথ্য প্রমাণ মিলতে পারে? আপনাদেরকে আমরা আমাদের প্রতিবেদনেই দেখিয়েছি 3 দিন ধরে কিন্তু এই অভিযান চলছে। তো মূলত এটা শুরু হয় যে গত বুধবারে অর্থাৎ 17 সেপ্টেম্বর যখন সাইফুজ্জামানের যে 2 জন সহযোগী অর্থ পাচারের যে সহায়তাকারী যে অভিযোগ বলছে 2 জনের বিরুদ্ধে, একজন হচ্ছে যে উৎপল আর একজন হচ্ছে আজিজ, এই 2 জনকে গ্রেপ্তার করার পরে দুদক জানতে পারে আসলে তাদের বিপুল পরিমাণ তথ্য উপাত্ত সাইফুজ্জামানের যে স্ত্রী তার গাড়ি চালকের হেফাজতে আছে। তো সেই সব তথ্য উপাত্তর খোঁজে দুদক বেশ কয়েকবার অভিযান করে, গত শুক্রবার অভিযান করে, গত শনিবার অভিযান করে, শেষ পর্যন্ত আজকে অভিযান করে 23 বস্তা তথ্য উপাত্ত নথি পেয়েছে। তো এই নথিগুলোর সম্পর্কে আমরা প্রশ্ন করেছি এই নথিগুলো সবগুলোই কি সম্পদের নথি কিনা। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এগুলো সবগুলোই একেবারে সম্পদের নথি নয়, বরং তাদের যে তার বাবা, তার দাদা, এরকম প্রায় 100 বছরের যে তাদের যে বিভিন্ন ধরনের বিজনেস ডিল, বিভিন্ন কেনাকাটা, এইগুলার নথি কিন্তু তারা ফেলতো না। এটা তাদের প্রতি পারিবারিক ঐতিহ্য, সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করতো। সেই সংরক্ষণের সেই সবগুলো নথি কিন্তু একসাথে এই 23 বস্তা। তো এই নিয়ে আমরা জিজ্ঞেস করেছি যে এই সব 23 বস্তা সবগুলোই কেন তাহলে সরিয়ে ফেলা হলো, যেগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো স্পর্শকাতর সেগুলো কেন তারা সরালো না। তো এইটার এই প্রশ্নের জবাবে আমরা যে উত্তরটা পেয়েছি সেটি হচ্ছে যে আসলে খুব তাড়াহুড়ো করে যখন সরানো হচ্ছিল তখন এটা আলাদা করা সম্ভব হচ্ছিল না। তখন সবগুলো নথি আসলে তাদের জন্য কিন্তু এগুলো সবগুলো নথি গুরুত্বপূর্ণ, যার কারণে তারা সবগুলোই একসাথে সরিয়েছে। তো এই সরানোর পরেই কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এখানে একটি জিনিস যে এখানে কিন্তু আপাতত 5টি দেশের আরও 5টি নতুন 5টি দেশে সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। তবে কর্মকর্তারা আশঙ্কা করছে যে এখানে আরও বেশ কয়েকটা দেশে কিন্তু সম্পদ পাওয়া যেতে পারে। তো এখনও তারা বলছে যে এই 23 বস্তা যে নথি, এই নথি কিন্তু বাঁচতে এবং একটা স্ক্রুটিনি করতে কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগবে। যদিও ইতিমধ্যে তারা কিছু স্যাম্পল সংগ্রহ করে তার থেকে পেয়েছে যে আরও 5টি দেশে সাইফুজ্জামানের সম্পদ আছে, এবং তারা আরও বলছে যে এই যে সম্পদগুলো এগুলো কিন্তু তার যে ট্যাক্স ফাইল, সেই ট্যাক্স ফাইলে কিন্তু সেটা সম্পর্কে বিবরণ দেয়া নেই।
ঋষাদ হুদা, আমাদের সাথে আরো আছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আমরা একটু তার কাছে যাচ্ছি। জনাব মইদুল ইসলাম, আপনাকে আবারও স্বাগত। আপনাকে থেকে একটু জানতে চাই, আজ যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে যে রেড নোটিশ জারি হয়েছিল, যে আবেদন, সেটা মঞ্জুর করেছে আদালত। এই প্রসঙ্গে একটু বলবেন, পাশাপাশি দুদকের যে অনুসন্ধান এবং তার মামলার বিষয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলবেন আমাদের। জি জি, ধন্যবাদ। রেড নোটিশের ব্যাপারে যেটি আইনজীবীর মুখ থেকে শুনলাম, মানে দুদকের পিপির মুখ থেকে যেটি শুনলাম, সেটিতে বলছেন যে উনি, মানে সাইফুজ্জামান সাহেব, উনি বিভিন্ন দেশের সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন, সেই জন্য তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার কথা বলছেন। কিন্তু সম্পদ হস্তান্তর যদি করে, বিভিন্ন দেশে আছে সেই সম্পদ, তো রেড নোটিশ জারি করে হস্তান্তর বন্ধ করা যাবে না। রেড নোটিশ দিয়ে তাকে আপনার হয়তো ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করার একটা ব্যবস্থা করা যেতে পারে এবং তাকে এই দেশে আনা যেতে পারে। কিন্তু তার আগেই সম্পদ হস্তান্তর বন্ধ করার জন্য যেটি দরকার, সেটি হচ্ছে আদালত থেকে ওই সমস্ত সম্পদের ব্যাপারে ক্রোক আদেশ নেওয়া। সেইটা কেন দুদক নিচ্ছে না, আমি সেটি বুঝছি না। অথবা যদি নিয়ে থাকে, তাহলে সেই ক্রোক আদেশ কার্যকর করা। যদি ক্রোক আদেশ হয়ে থাকে, তাহলে ক্রোক আদেশ বুঝতে হবে যে সেই সমস্ত দেশগুলোতে ক্রোক আদেশ কার্যকর হয়নি। কার্যকর করার জন্য যে আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের মাধ্যমে যেভাবে পাঠাতে হয়, সেভাবে হয়তো রিকোয়েস্ট পাঠানো হয়নি, যে কারণে সেইগুলো ক্রোক আদেশ কার্যকর হয়নি। অথবা দুদক হয়তো ক্রোক আদেশই নেয়নি এবং সেই কারণে সম্পদগুলো হস্তান্তর করার সুযোগ হচ্ছে। এখানে যদি ক্রোক করা হয়, আদেশ নেওয়া হয়, এবং সেই আদেশ যদি সেই সমস্ত দেশগুলোতে যেখানে সম্পদ আছে সেখানে যদি কার্যকর করা হয়, তাহলে কিন্তু সম্পদ হস্তান্তরটা ঠেকানো যাবে। আর রেড নোটিশ জারি করেছে, সেটা ভালো কথা, যে ঠিক আছে, তাকে গ্রেপ্তার করার একটা উদ্যোগ নিয়েছে। আর সম্প্রতি যেটি 23 বস্তা নথি উদ্ধার, সেটি আমি বলবো যে দুদকের একটি উল্লেখযোগ্য অর্জন, যে এতগুলো বিভিন্ন দেশে তার যে সম্পদের তথ্য, সেই তথ্যগুলো এই সমস্ত নথি খুঁজলে হয়তো পাওয়া যাবে। এবং যেটি আমরা আপনার প্রতিবেদকের রিপোর্টে শুনলাম, সেখানেও দেখলাম যে বিভিন্ন দেশের নাম আছে। তাহলে সেখান থেকে সেই তথ্যগুলো পাওয়া যাবে। এবং যেহেতু এরা প্রাথমিকভাবেই বলছেন যে ইনকাম ট্যাক্সে এগুলো দেখানো নেই, তার মানে তার যে বৈধ আয়, এই বৈধ আয়ের সাথে এই সমস্ত সম্পদ সঙ্গতিপূর্ণ ছিল না, এবং সেই কারণেই হয়তো ইনকাম ট্যাক্সে দেখায়নি। তো সেটা যদি হয়, তাহলে দুদক এই সমস্ত সম্পদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে দেখিয়ে মামলা করতে পারে। এইটা অবস্থা। জনাব মইদুল ইসলাম, সেক্ষেত্রে একটি জিনিস জানতে চাই আপনার থেকে, যে ক্রোকের আদেশ জারির কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায়, বা কেন এটি করা হচ্ছে না বলে আপনার মনে হয়? না, প্রতিবন্ধকতা তো আমি কিছু দেখছি না। দুদক কেন করছে না, হয়তো দুদকের কাছে সুনির্দিষ্ট তথ্য নাই যে কোন দেশে এবং সম্পদের যে বিবরণ, কি ধরনের সম্পদ আছে, সেই সম্পদের যে আপনার চিহ্নিত করার জন্য, শনাক্ত করার জন্য যে সঠিক বিবরণ, সেইগুলো হয়তো দুদক খুঁজে পায়নি। এটা একটা হতে পারে যে কারণে ক্রোক আদেশ নিচ্ছে না। কারণ ক্রোক আদেশ নিতে গেলে এই সমস্ত সম্পদ শনাক্ত করার মতন উল্লেখ, সংশ্লিষ্ট বিবরণগুলো তো দিতে হবে। তাহলে দুদকের এক কাজ হবে, যদি সেই বিবরণ তারা সংগ্রহ করে না থাকে, তাহলে সেই বিবরণ অবিলম্বে সংগ্রহ করে ক্রোক আদেশ নেওয়া এবং সেটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জারি করা। না হলে কিন্তু সম্পদ হস্তান্তর ঠেকানো যাবে না। এবং সম্পদ হস্তান্তর হলে পরবর্তীতে মামলায় সাজা হলে এবং সম্পদ বাজেয়াপ্ত হলে সেইটাই উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করা খুব আর একটা আইনি লড়াইয়ের মধ্যে পড়তে হবে। জনাব মইদুল ইসলাম, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি আইন নিয়ে অনেকদিন কাজ করেছেন এবং দুদকের লিগ্যাল ডিপার্টমেন্টে আপনি মহাপরিচালক ছিলেন। আচ্ছা, এখানে একটি বিষয়, যে সাইফুজ্জামান জাবেদ কিন্তু এর আগে বেশ কয়েকবার দাবি করেছেন যে তার যে সম্পদ বিদেশে যেগুলো আছে, সেগুলো তার পিতার আমল থেকেই তাদের ওখানে আছে এবং তারা সেগুলোই কিন্তু ফুলে ফেপে অনেক বড় করেছেন, যার কারণে সেটা এদেশের যে ট্যাক্স ফাইল, সেটাতে আনার কোনো সুযোগ নেই। তো তার এই ধরনের স্ট্যান্ডটা আসলে আপনি কিভাবে দেখছেন? এই ধরনের হলে অবৈধ সম্পদের মামলা হবে কিনা একটু খোলাসা করে পরিষ্কার করবেন। না, আমরা যতদূর ধরেন ইনকাম ট্যাক্স আইন, মানে আয়কর আইন সম্পর্কে জানি, সেইটা হচ্ছে যে পৈতৃক সূত্রে, ওয়ারিশ সূত্রেও যদি সম্পদ পাওয়া যায়, তাহলে সেই সম্পদ তো অবশ্যই
ট্যাক্স নথিতে দেখাতে হয়। এটা উনি যেটি বলছেন যে পৈতৃক সূত্রে পাওয়া গেছে তাই দেখানোর সুযোগ নেই, এই কথাটা সম্পূর্ণভাবেই মানে বেঠিক, সত্যের বিপরীত। এটা মানে এক ধরনের মিথ্যে কথা, আইনের বিপরীত কথা। আইনে আছে যে আপনি যেভাবেই সম্পদ অর্জন করেন না কেন, সেই সম্পদ অর্জনের পদ্ধতিটা বলবেন। যদি আপনি এটি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন তাহলে তিনি ওয়ারিশ সূত্রেই সেটি ওখানে লিখবেন, সেই ক্ষেত্রে তো অসুবিধে নেই। বলছেন তা নয়, তো শুধু ওয়ারিশ সূত্রে বলছেন তা নয়, তিনি বলছেন যে সেটা তার বাবার আমল থেকেই মানে দেশের বাইরে সেটা সেটা সেসব ব্যবসা ছিল, সেসব প্রপার্টি ছিল, এবং সে দেশের তাদের যে ট্যাক্স ফাইল বা সেখানে ট্যাক্সের বিষয় আসেগুলো তারা সেখানে সামলাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সাথে ওই ওই মানে অংশটার কোনো যোগাযোগ নাই, এটাই তার দাবি। এই ধরনের কোনো না, এটা জি, এটা তো ট্যাক্সের যারা মানে ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স, তারা দেখবে এখানে ইয়ে আছে কিনা। এবং যতদূর জানা আমাদের সেটি হচ্ছে যে একজন বাংলাদেশী নাগরিক বাংলাদেশে ইনকাম ট্যাক্স উনি দিবেন, সেই ইনকাম ট্যাক্সে তার আমাদের সম্প্রতি আইন সংশোধনও হয়েছে এবং সেখানে বলাও আছে যে দেশের এবং বিদেশের যেখানেই সম্পত্তি থাকুক না কেন সেটা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখাতে হবে। কাজে না দেখানোটা হচ্ছে এখান থেকেই ধারণা সুস্পষ্ট যে সেটি দেখানোর মতন তার কোনো যৌক্তিক মানে কারণ নাই, কৈফিয়ত নাই যে কিভাবে এই সম্পদ অর্জন করেছেন। উনি যদি সত্যিকার অর্থেই ওয়ারিশ সূত্রে, পৈতৃক সূত্রে সম্পদ অর্জন করতেন তাহলে এটি সম্পদ দেখাতেন এবং বলতেন যে এটা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। জি, জনাব সেটা মইদুল তো ইসলাম, বলছেন আপনি না, বলছেন যে আসলে যৌক্তিকভাবে সেভাবে কোনো কারণ তিনি দেখাতে পারেননি। জনাব মইদুল পাচ্ছেন না ইসলাম বলেই এবং ইনকাম ট্যাক্সে জি দেখাচ্ছেন না। জি, জি, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব মইদুল ইসলাম এবং রিশাদ হুদা, আপনাদের দুজনকে ধন্যবাদ এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য।